আমি আমাদের আজকের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক মাহমুদ হাসান আরো যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। যদিও আমার এখন মনে হচ্ছে স্যারের লেকচারটা শোনার পর এটা আমার কি দুঃসাহস হয়ে গেছে বলে মনে হচ্ছে। আসলে আমার এই হেপাটাইটিস বি রিলেটেড যে ভাস্কুলাইটিস তার ভিন্ন ভিন্ন আসপেক্টে আমি আসলে বাইরে কোথাও কোথাও কিছু লেকচার দিয়েছি, দেশের ভিতরে না। এবং আমার মনে হচ্ছিল যে ওই 3টা লেকচার থেকে যদি আমি কিছু জোড়াতাড়ি দিয়ে একটু তৈরি করি, তাহলে একটা লেকচার মোটামুটি দাঁড় করানো হয়ে যাবে এবং স্যারের সাথে একই মঞ্চে লেকচার দেব, এই সৌভাগ্যটা অর্জনেরও খুব আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আজকে স্যারের এই লেকচারটা শোনার পর আমার মনে হচ্ছে যে হেপাটাইটিস বিকে আমি যা মনে করেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল, এবং স্যারের লেকচারের পরে এরকম একটা লেকচার দেওয়ার সাহসটা বোধহয় আমার করা উচিত হয়নি। আমি স্যারকে অবশ্য একটু অনুরোধ জানাবো, স্যার আপনি কোনো দ্বিধা করেন না। আপনি আমার জানি যে অনেক ইমপারফেকশনস আছে, অ্যাজ এ নন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমার প্রচুর ইমপারফেকশনস আছে, এবং স্যার আপনি যদি এগুলো আমাকে পয়েন্ট আউট করে দেন তাহলে আমি কিন্তু খুশি হব এবং আমি মোটেই বিব্রত হব না। এটাও নসীন যেহেতু আমার ইউনিটে ট্রেনিং নিয়েছে, সে জানে যে এমনকি আমার 30 বছরের জুনিয়ররাও যখন আমার ভুল ধরিয়ে দেয় আমি খুশি হই, মাইন্ড করি না, কারণ আমি মনে করি তাতে আমি নিজেকে শোধরাতে পারি। আমি স্যারকে একটু অনুরোধ করব, কোনো ইতস্তত করবেন না। আমি আমাদের ভাষা শহীদ আজকের এই শহীদ দিবসের বা ভাষা দিবসের প্রারম্ভে আমাদের শহীদদের, ভাষা শহীদ প্লাস আমাদের মুক্তিযুদ্ধের শহীদ সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমার টপিকটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্ড ভাস্কুলাইটিস। আমি প্রথমত ভাস্কুলাইটিসের একটা ওভারভিউ করব। আমরা ভাস্কুলাইটিস বলতে কি বুঝাই? আমরা বুঝাই হচ্ছে এ গ্রুপ অফ ডিসঅর্ডার্স defined by the presence of inflammatory leukocytes in vessel walls with reactive damage to mural structures. মানে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের, আমি অনেক সময় দেখেছি আমার সহকর্মীদের অনেকেই যখন একটা বায়োপসি হয় এবং সেখানে যদি দেখা যায় যে পেরিভাস্কুলার অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেটস, এটা দেখলেই ইউরেকা বলে ওঠেন যে হ্যাঁ আমরা ভাস্কুলাইটিস পেয়ে গেছি। কিন্তু আসলে এই ধরনের পেরিভাস্কুলার ইনফিলট্রেট অনেক কারণে হতে পারে, যেখানে কোনো ইনফ্লামেশন নাই, ভাস্কুলাইটিস নাই, সেসব কারণেও হতে পারে। ভাস্কুলাইটিস বলতে গেলে আমাদের দুটা শর্ত পূরণ হতে হবে, একটা হচ্ছে ভেসেল ওয়ালে লিউকোসাইটের ইনফিল্ট্রেশন দরকার হবে, আর আরেকটা হচ্ছে আমাদের সেই ভেসেল ওয়ালে ড্যামেজ থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে আমরা ভাস্কুলাইটিস বলতে পারবো না। আমরা কখন একজন রোগীর ক্ষেত্রে ভাস্কুলাইটিস মনে করি? এখানে আমি কতগুলো ফিচার দেখাচ্ছি, যেমন সিস্টেমিক ডিস্টারবেন্সেস, যেমন ওয়েট লস, ফিভার, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া এসব আছে, আর্থ্রালজিয়া আর আর্থ্রাইটিস, আপার এয়ারওয়ে সিমটমস লাইক এপিস্ট্যাক্সিস, ক্রাস্টিং, পলিপোসিস, হেমোপটাইসিস, পালমোনারি ইনফিল্ট্রেশন, নোডিউলস, skin lesions, particularly purpura, ulcers, nodules, infarcts, abdominal pain, bloody diarrhea, hematophagia, episcleritis, neuropathy, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া। তবে একটা জিনিস সবারই খেয়াল রাখতে হবে যে আমি যেগুলি বললাম এই সব কিছুর কিন্তু অনেক ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। ভাস্কুলাইটিস কিন্তু নট দ্য নাম্বার ওয়ান, এবং শুধু তাই না, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু মোর কমন। কাজেই আমরা যখন দেখব যে একজন রোগী কোনো একটা জিনিস নিয়ে প্রেজেন্ট করেছেন, যেমন আর্থ্রাইটিস অথবা অ্যাবডোমিনাল পেইন অথবা কোনো স্কিন লিশন, এবং আমরা একটা রিজনেবল ইভ্যালুয়েশন সত্ত্বেও কোনো ডায়াগনোসিসে পৌঁছাতে পারিনি, তার মানে দ্যাট থিং হ্যাজ রিমেইন আনএক্সপ্লেইনড, তখনই আসলে আমরা ভাস্কুলাইটিসের চিন্তা করব। আমি এখানে একটু ভাস্কুলাইটিসের একটা গ্রস ক্লাসিফিকেশন দেখাচ্ছি। বলা হয় যে অ্যাওর্টা এবং তার মেজর ব্রাঞ্চেস এবং তাদের ব্রাঞ্চ বিফোর এন্ট্রি ইনটু অ্যান অর্গান অর এন স্ট্রাকচার। আবার সেই স্ট্রাকচার বলতে স্কিনকে আমরা একটা স্ট্রাকচার বলবো, নার্ভকে আমরা স্ট্রাকচার বলবো, যদি আমরা জানি যে স্কিন অ্যান্ড নার্ভ আর নট অর্গানস। কিন্তু সেখানে ঢোকার কিছু আগে পর্যন্ত এই আর্টারিতে থাকে লার্জ আর্টারি। যখন এখানে ঢুকবে, এখানে কিডনিকে দিয়ে ছবিটা তৈরি করা হয়েছে, ঢোকার একটু আগে যে রেনাল আর্টারি, এটা রেনাল আর্টারির ব্রাঞ্চিং হলো, এবং কিডনিতে ঢোকার একটু আগে সেটা হয়ে যায় মিডিয়াম ভেসেল, তার আগে হচ্ছে লার্জ ভেসেল, কিন্তু এই এতদূর পর্যন্ত লার্জ ভেসেল।
ঢোকার পরে আপ টু 2 to 3 র্যামিফিকেশনস, কখনো কখনো আপ টু 4 to 5 র্যামিফিকেশনস, এগুলি হচ্ছে মিডিয়াম ভেসেল। এবং এরপরে যখন ফার্দার র্যামিফিকেশন হয়, যেমন কিডনির ক্ষেত্রে আমরা বলবো ভাসা রেক্টা, এগুলিকে আমরা বলবো স্মল ভেসেলস। এবং তার উপর ভিত্তি করেই আমরা বলে থাকি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এবং এগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের এনজিওগ্রাফি বা বায়োপসি করে দেখার দরকার নাই। এক একটা ভেসেল সাইজের উপর ভিত্তি করে এক একটা ক্লাস্টার অফ ক্লিনিক্যাল ফিচার্স থাকে। যেমন লার্জ ভেসেল ভাস্কুলাইটিসে ক্লডিকেশন থাকবে, হয় আপার লিম ক্লডিকেশন অথবা লোয়ার লিম ক্লডিকেশন থাকবে। এবং যদি সেই ক্লডিকেশন না থাকে অথবা পালস অ্যাবসেন্ট, মানে আমাদের যে সুপারফিশিয়ালি পালপেবল যে পালসগুলো, আর্টারিগুলো, এগুলি সবই হচ্ছে লার্জ ভেসেল। কাজেই যদি আমরা পালসের অ্যাবসেন্স পাই, আমরা বুঝবো যে দ্যাট ইজ লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। পালস যদি ইন্ট্যাক্ট থাকে তাহলে আমরা বলতে পারি সেটা মিডিয়াম অথবা স্মল ভেসেল হতে পারে। তার মানে এই যে আমি বললাম লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এই প্রত্যেকটার এই প্রতিটারই কিন্তু তার নিজস্ব একটা ক্লাস্টার অফ সিমটমস এন্ড সাইন্স আছে, যা দিয়ে আমরা বুঝতে পারবো। এবং এই লার্জ ভেসেল, মিডিয়াম ভেসেল বোঝার জন্য কিন্তু আমাদের ভিন্ন কোনো ইনভেস্টিগেশন দরকার নাই, আমাদের এটা ক্লিনিক্যালি অ্যাসার্টেইন করতে হবে। এবং এরপরে মানে সেই লার্জ ভেসেলের মধ্যে কোনটা, মিডিয়াম ভেসেলের মধ্যে কোনটা, এগুলো বোঝার জন্য হয়তো কখনো কখনো আমাদের ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের দ্বারস্থ হতে হবে। এখন আমি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস সম্পর্কে কিছুটা বলবো। এটা টাকায়াসুস আর্টারাইটিস। লার্জ ভেসেল ভাস্কুলাইটিস বলতে আমরা প্রধানত প্রাইমারি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস বলতে দুটাকে বুঝাই, একটা হচ্ছে টাকায়াসু আর্টারাইটিস আর একটা জায়েন্ট সেল আর্টারাইটিস। তা এখন এটাও ঠিক যে অন্যান্য যখন সেকেন্ডারি ভাস্কুলাইটিস হয়, যেমন লুপাস ভাস্কুলাইটিস, ওইটাও লার্জ ভেসেলকে আক্রমণ করতে পারে। তখন আমরা সেটাকে টাকায়াসু বা জায়েন্ট সেল বলবো না, তখন আমরা সেটাকে বলবো লার্জ ভেসেল লুপাস ভাস্কুলাইটিস। এখন টাকায়াসুর বৈশিষ্ট্য কি? ইট ইনভলভস অ্যাওর্টা অ্যান্ড মেজর ব্রাঞ্চেস। এটাতে অ্যাফেক্টেড হচ্ছে ফিমেল, এজ লেস দ্যান 40, এগুলি ক্যারেক্টারিস্টিক। আর প্রেজেন্টেশনটা হচ্ছে ফিভার, আর্থ্রাইটিস, আপার লিম ক্লডিকেশন এবং ভার্টাইগো, সিনকোপি, অর্থোস্ট্যাটিক হেডেক, কনভালশন, স্ট্রোক। এগুলো হচ্ছে আমাদের সিব্রাল ভেসেলগুলো, মানে ব্রেইনকে সাপ্লাই দেয় এই ধরনের লার্জ ভেসেলগুলোর ন্যারোয়িং এর জন্য। অ্যাবডোমিনাল পেইন, পার্টিকুলারলি পোস্টপ্রেন্ডিয়াল অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজ। এবং কার্ডিনাল সাইন্স হচ্ছে অ্যাসিমেট্রি অফ দ্য রেডিয়াল পালসেস, ব্রুই এবং অ্যাসিমেট্রি অফ ব্লাড। আমি দেখাচ্ছি এই যে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারাইটিস, এটা হচ্ছে যেহেতু আজকে স্যারের লেকচার এবং আমি জানি যে এখানে থাকবেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিতে ইন্টারেস্টেড বা কিছুটা পার্টলি ডেডিকেটেড ইন্টার্নিস্টরা থাকবেন, এই জন্য আমি এখানে আসলে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিটাকে বাছাই করেছি। তা এখন আমাদের এটাও বুঝতে হবে যে আসলে এটা একটা আর্টারি যেটা আমাদের কমন, আমরা একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব ভালো করেই পড়ি, মেজর আর্টারি, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা সেকেন্ড ব্রাঞ্চ আফটার দ্য সিলিয়াক আর্টারি। এবং এই যে এখানে এখানে হচ্ছে এই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিটার ন্যারোয়িং, এখানে অরিজিন মানে অরিজিনের পরপরই তার ন্যারোয়িং দেখানো যাচ্ছে এখান থেকে। এবং এই জন্য আমরা বলবো এটা হচ্ছে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। এই ধরনের একটা ন্যারোয়িং অফ মেজর ব্রাঞ্চ অফ অ্যাওর্টা যখন হয়, এটা অন্য কোনো ভিন্ন কারণ নাই, আমরা সেকেন্ডারি বলতে পারছি না, তখন সেটাকে আমরা টাকা সুজিয়ে ফেলবো। এবং এটা নিশ্চয়ই অনেকে চিনতে পারছে, আমরা এই আর্টারিটাকে, এটা হচ্ছে একটা আমাদের, এটা সবাই জানেন যে আমরা লেফট কোলন মানে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এদেরকে সাপ্লাই দেয় লেফট কোলিক আর্টারি, সেটা একটা ব্রাঞ্চ অফ ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। আর ট্রান্সভার্স কোলনকে সাপ্লাই দেয় মিডল কোলিক আর্টারি, সেটা হচ্ছে ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। যখন সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি যখন অক্লুডেড হয়ে যায়, তখন ওই যে ইনফিরিয়র মেসেন্টেরিকের লেফট কোলিক আর সুপিরিয়র মেসেন্টেরিকের মিডল কোলিক আর্টারি, এদের মধ্যে কিন্তু একটা অ্যানাস্টোমোটিক ট্রাঙ্ক আছে। এটা আমরা এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে এটাকে বলা হতো, আমরা আমরা পড়তাম মিন্ডারিং ইয়েতে মেসেন্টেরিক আর্টারি। যখন এই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিতে অক্লুশন হয়, তখন ইনফিরিয়র মেসেন্টেরিক সাপ্লাইটা ওই লেফট কোলিক আর্টারি থেকে যে এদিক থেকে ঘুরে ঘুরে মিডল কোলিক আর্টারির যে ব্রাঞ্চ, কোলনিক ব্রাঞ্চ, ছোট ছোট পারফোরেটিং কোলনিক ব্রাঞ্চ, সেগুলিকে যে ফিট করে। তা এই মিন্ডারিং আর্টারি এটা খুব প্রমিনেন্ট, এটা নর্মাল সুপিরিয়র মেসেন্টেরিক আর্টেরিওগ্রাফিতে এত প্রমিনেন্ট হবে না, কিন্তু যখন অক্লুশন থাকে অফ দ্য মেজর সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি
অথবা ইনফ্রামেসেন্ট্রিক আর্টারি, তখন এটা প্রমিনেন্ট বড় হয়ে যায় এবং এটা বৃহৎ একটা আর্টারি হিসেবে দেখা যায়। তা এখন এটা হচ্ছে, এরপরে আমি আসবো জায়েন্ট সেল আর্টারাইটিস। এটা হয় ক্যারোটিড আর্টারিজ অ্যান্ড দেয়ার ব্রাঞ্চেস। আগেরটাতে বলেছিলাম এওর্টা এন্ড ইটস ব্রাঞ্চেস, আর এখানে হচ্ছে ক্যারোটিড আর্টারি অ্যান্ড দেয়ার ব্রাঞ্চেস। এখানে ফিমেল, এটা তো ফিমেল, আগেরটাতেও ছিল ফিমেল এবং মোর দেন 50 ইয়ার্স অফ এজ। ওখানে ছিল লেস দেন 40 ইয়ার্স, এখানে মোর দেন 50 ইয়ার্স। আর প্রেজেন্টেশন হচ্ছে সাডেন সিভিয়ার হেডেক উইথ অর উইদাউট ব্লারিং অফ ভিশন। এখন আমি যাব একটু মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। এটা আমাদের ক্লাসিক এক্সাম্পল হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা। এটার ইউজুয়াল এজ হচ্ছে 40 to 70 ইয়ার্স এবং কিছুটা মেল প্রিপন্ডারেন্স আছে, 1.5:1 বলে বলা হয়। প্রেজেন্টেশন হচ্ছে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, ম্যালেজ, ওয়েট লস, আর্থ্রাইটিস, মায়ালজিয়া, পারপুরা, ডিপ আলসার্স, লিভেডো রেটিকুলারিস, অ্যাবডোমিনাল পেইন, রেকটাল ব্লিডিং, মনোরাইটিস মাল্টিপ্লেক্স পলিনিউরোপ্যাথি। সাইন্স হচ্ছে হাইপারটেনশন, কাফ অ্যান্ড টেস্টিকুলার টেন্ডারনেস, এটা তো মেইলে বেশি বললাম। আর ল্যাবরেটরিতে রেইজড ক্রিয়েটিনিন এবং এইচবিভি সেরোলজি, হেপাটাইটিস বি, যেটা স্যার একটু আগে বললেন। হিস্টোলজিতে আমরা পাবো পেরিভাস্কুলার ইনফিল্ট্রেটস, যেটা অনেকেরই পাওয়া যায়, আমি একটু আগেই বললাম। ওয়াল ইনভেশন উইথ নিউট্রোফিল, যেটার জন্য ক্যারেক্টারিস্টিক হচ্ছে নিউট্রোফিল। ওয়ালে ফিব্রিনয়েড নেক্রোসিস, মাইক্রো অ্যানিরিজম অ্যান্ড লুমিনাল থ্রম্বাই, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ পলিআর্টারাইটিস নোডোসা। এবং আমি বলবো যে আমাদের জন্য সুখের ব্যাপার, এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু বায়োপসি করে আমরা এই 5টা ফিচারের সবই পেয়েছি, এমন আমাদের পেশেন্টও আছে এবং এমন স্লাইডও আমাদের আছে। এটা হচ্ছে লিভিডো রেটিকুলারিস। এটা অনেকেই জানতে চান যে দেখতে কেমন, আমি সেই জন্য এটা দেখাচ্ছি এখানে। এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ পলিআর্টারাইটিস নোডোসা। আমি এবার যাব স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এটাকে এসভি বলা হয়। স্মল ভেসেল ভাস্কুলাইটিসকে আমরা গ্রসলি দুটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আনকা অ্যাসোসিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস, আর একটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এগুলোকে এই আমি প্রথমে দেখাচ্ছি আনকা অ্যাসোসিয়েটেড। আসলে যেটা ইমিউন কমপ্লেক্স, সেগুলোতে সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্স পাওয়া যায়, বা আমাদের বায়োপসিতেও মানে ডিপোজিটেড ইমিউন কমপ্লেক্স পাওয়া যায়। সেই জন্য ওগুলোকে বলা হতো ইমিউন কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আবার আরেকটা গ্রুপ ছিল, এটা একটা সাবস্টেন্সিয়াল গ্রুপ, ছোট গ্রুপ না, যাদের মধ্যে কোনো ইমিউন কমপ্লেক্স পাওয়া যেত না, তাদেরকে আগে বলা হতো পসি ইমিউন স্মল ভেসেল ভাস্কুলাইটিস। কিন্তু যখন আর্লি 90s যখন আবিষ্কার হয়ে গেল অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডিজ বা আনকা, তখন তাদেরকে আর পসি ইমিউন স্মল ভেসেল ভাস্কুলাইটিস না বলে এদেরকে বলা হচ্ছে আনকা অ্যাসোসিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। কারণ এই গ্রুপে ভ্যারিয়েবল পার্সেন্টেজ অফ পেশেন্টসে এই অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি পাওয়া যায়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গ্রানুলোমেটোসিস অ্যান্ড পলিঅ্যানজাইটিস বা জিপিএ। এটাকে আগেকার দিনে বলা হতো ভেগেনার্স গ্রানুলোমেটোসিস। এটার বৈশিষ্ট্য হচ্ছে নেজাল ক্রাস্টিং, এপিস্ট্যাক্সিস। এটা মেইনলি মানে বলা হয় আপার এয়ারওয়ে ইনভলভমেন্ট হচ্ছে দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। এছাড়া পালমোরেনাল সিনড্রোম মানে ইনভলভমেন্ট অফ দ্য লাংস অ্যান্ড কিডনিস, পারপুরা, প্যানক্রিয়াটাইটিস, পজিটিভ সি আনকা। আমরা আনকাকে আবার গ্রসলি দুটা ভাগে ভাগ করি, একটা সি আনকা আর একটা পি আনকা। এখানে সি আনকাটা পজিটিভ হয় এবং এখানে বায়োপসি করলে গ্রানুলোমা পাওয়া যায়, যা তার জন্য বলা হয় গ্রানুলোমেটোসিস অ্যান্ড পলিঅ্যানজাইটিস। আর তারপর একটা আছে ইউজোনোফিলিক গ্রানুলোমেটোসিস অ্যান্ড পলিঅ্যানজাইটিস, এটাকে সংক্ষেপে বলা হয় ইজিপিএ। এটাকে আগেকার দিনে বলা হতো শার্গ স্ট্রস। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে অ্যাজমা নেজাল পলিপ, মানে আগেরটাতে যেরকম নেজাল ক্রাস্টিং অ্যান্ড এপিস্ট্যাক্সিস, এখানে হচ্ছে অ্যাজমা এবং নেজাল পলিপোসিস। আর এছাড়া পারপুরা, নিউরোপ্যাথিস, হাইপার ইউজোনোফিলিয়া, পেরিফেরাল ব্লাডেও ইউজোনোফিল কাউন্ট অনেক বেশি থাকে এবং টিস্যু বায়োপসিতে টিস্যুতেও নিউজোফিল ইনফিল্ট্রেশন থাকে। এছাড়া পি আনকা, এখানে হচ্ছে সি আনকা, এখানে পি আনকা, এবং এখানেও গ্রানুলোমা থাকে বায়োপসিতে, তার সাথে ইউজোনোফিলিক ইনফিল্ট্রেটস থাকে। আর থার্ড ভ্যারাইটি হচ্ছে মাইক্রোস্কোপিক প্যালিয়ানজাইটিস বা এমপিএ। এটার বৈশিষ্ট্য রাইনোসাইনোসাইটিস, কাফ অ্যান্ড ডিসনিয়া, ইউরিনারি অ্যাবনর্মালিটিস, এখানে আসলে রেনাল ইনভলভমেন্ট অত্যন্ত কমন, এবং অ্যাক্টিভ ইউরিন সেডিমেন্ট। পারপুরা, পি আনকা, এখানেও থাকবে পি আনকা এই ইজিপি এর মতন, কিন্তু নো গ্রানুলোমা। এই দুটাতে গ্রানুলোমা থাকবে, এটাতে কোনো গ্রানুলোমা থাকবে না। এখানে আমি দেখাচ্ছি ওই জিপিএতে। জিপিএ তো আমি আগেই বললাম, জিপিএটা হচ্ছে যে গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, যেটাকে আগেকার দিনে বলা হতো
ওয়েগেনার্স গ্রানুলোমেটোসিস। এটার একটা প্রেজেন্টেশন, আনকমন প্রেজেন্টেশন, কিন্তু প্রচুর রিপোর্ট আছে প্যানক্রিয়াটাইটিস, এবং কখনো কখনো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ দ্য ফার্স্ট প্রেজেন্টেশন, ওটা নিয়েই প্রেজেন্ট করে, অন্য কিছু না হয়েও এমনও পাওয়া যায়। এবং আমি বলবো যে এখানে এটার ইম্পর্টেন্স হচ্ছে, যখন একজন রোগী অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসবেন, তখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে ওই রোগীটার কোনো ফিচার্স অফ জিপিএ, গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস আছে কিনা, নেজাল ক্রাস্টিং আছে কিনা, ইপিস্ট্যাক্সিস আছে কিনা, কখনো কখনো খুব একটা সাটল রিচ ড্রপ, ফুড ড্রপ, এগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। তার মানে গ্যাস্ট্রোএন্টারোলজির প্র্যাকটিস করতে গেলে কিন্তু আসলে গোটা বডি, সব সিস্টেমকেই এক্সামিন করতে কম্পিটেন্ট হওয়ার প্রয়োজন আছে। এটা একটা কেস রিপোর্ট নেফ্রোলজির জার্নালে ছাপানো। বটমলি এই পেশেন্ট প্রেজেন্ট করেছিলেন উইথ অবসকিউর অ্যাবডোমিনাল পেইন, মানে অ্যাবডোমিনাল পেইনের এটা প্রেজেন্ট, পেইনটাও ছিল ভেগ, সহজ কোনো ব্যাখ্যা ক্লিনিক্যালিও পাওয়া যাচ্ছিল না, এবং রুটিন ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন এবং রুটিন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ফর যে অ্যাবডোমিনাল পেইন, তাতে কোনো কারণ পাওয়া যায়নি। কিন্তু কন্ট্রাস্ট আলট্রাসোনোগ্রাফির পরে এখানে স্প্লেনিক ইনফার্ক্ট পাওয়া যাচ্ছে, এবং সেই পেশেন্টের কিন্তু জিপিএর ট্রিটমেন্ট, এই যে বললাম গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিসের ট্রিটমেন্ট করেই তার সেই অ্যাবডোমিনাল পেইনটা ভালো হয়ে গেছে। এটা আমার মনে হয় বাংলাদেশে সবাই চেনে। এই রোগটা ডায়াগনোস করতে আমাদের দেশে কোনো ডাক্তারই মিস করেন না। আমি বলি যে আমাদের ইমার্জেন্সিতে দুইটা কমন কন্ডিশন আছে, যেটা যে কোনো এমবিবিএস পাস করা ডাক্তার যাদেরকে ইমার্জেন্সিতে প্লেস করা হয় তারা ভুল করেন না। একটা হচ্ছে হিস্টেরিক্যাল সাইকোনিউরোসিস, যেটাকে আমরা এখন বলি কনভার্সন ডিসঅর্ডার, এটা কেউ ভুল করেন না। আরেকটা, যদিও আমাদের দেশে এখনো ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে, হেনক শুনলেন পারপুরা বা এইচএসপি, এটাও আমি আজ পর্যন্ত কাউকে ভুল করতে দেখিনি। এবং এটাকে কিন্তু আমরা আজকাল আর হেনক শুনলেন পারপুরা আমরা বলি না, আজকাল বলি আইজিএ ভাস্কুলাইটিস, যেহেতু এখানে ইয়েতে মানে ইমিউনোগ্লোবুলিন এ ডিপোজিট পাওয়া যায় স্কিন বায়োপসিতে। আমি আসলে এখন সত্যিকার অর্থে আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস থেকে সুইচ করে যাচ্ছি ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিসে, এবং ইমিউন কমপ্লেক্স ভাস্কুলাইটিসগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আইজিএ ভাস্কুলাইটিস। তা এখানে আইজিএ ভাস্কুলাইটিসের বৈশিষ্ট্য হচ্ছে ইয়াং মেল পারপুরা নিয়ে আসবে, তার সাথে অ্যাবডোমিনাল পেইন, রেকটাল ব্লিডিং। অ্যাবডোমিনাল পেইনটা পেইন এবং রেকটাল ব্লিডিংটা সচরাচর হয় ইন্টারসাসেপশনের জন্য, কারণ আমরা জানি যে এখানে টার্মিনাল আইলিয়াম অথবা সিকামের ওখানে ইনফ্লামেশন থাকে, এবং তার থেকে ওই জায়গাকার মানে লিমফ্যাডিনোপ্যাথি, তার থেকে সেই ইন্টারসাসেপশনটা হয়, এবং এই জন্য এটা হয়। এছাড়া আর্থ্রাইটিস, হেমাচুরিয়া, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবং এটা আমরা সবাই জানি যে এটা সচরাচর ইউজুয়ালি এটা দিস ইজ প্রিসিডেড বাই সাম আপার রেসপিরেটরি ইনফেকশন, ফিচার্স অফ মানে একটু ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, তার সাথে একটু রাইনোরিয়া, কাফ, এগুলো হলো ফ্লু লাইক ইলনেস। তারপরে কিছুদিন পরে দেখা যায় ওই অল্প বয়সী ছেলে, যার বয়স 20-এর চেয়ে কম সচরাচর, সে বেশ কিছু পারপুরা নিয়ে আমাদের কাছে আসলো। এবং এই সিচুয়েশনটা কিন্তু আমাদের একটা প্যাটার্নের মতন মুখস্থ। যারা এই আইজিএ ভাস্কুলাইটিসে যারা আমাদের ইমার্জেন্সিতে যান, তাদেরকেও আমি দেখছি যে অলমোস্ট ইনভ্যারিয়েবলি আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসাররা জিজ্ঞেস করেন যে কিছুদিন আগে কি জ্বর, সর্দি, হাঁচি, কাশি হয়েছিল। তাদের উত্তর থাকে যে হ্যাঁ হয়েছিল, ডায়াগনোসিস মিট করে যায়। কিন্তু আমরা কিন্তু জানি না যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলে, এটা নিশ্চয়ই আমার শ্রোতাদের বেশিরভাগ এটার সাথে পরিচিত, এটা করে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এটা কখনো কখনো একটা ফালমিনেন্ট ডায়রিয়া, ক্যারেক্টারাইজড বাই ইট ইজ ব্লাডি ডায়রিয়া, যার জন্য এটাকে এই সিউডোমেমব্রেনাস কোলাইটিস বলে আখ্যায়িত করা হয়। কিন্তু আসলে এটার কিন্তু একটা বড় অংশের ক্ষেত্রে ডায়রিয়াটা মাইল্ডার, যেটা অনেকেই জানেন না। মানে কোনো ব্লাড থাকবে না, মডারেট ডায়রিয়া থাকবে, এরকম একটা বড় অংশের থাকে, যাদেরকে আমরা মিস করি, যাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলে এন্টেরোকোলাইটিস বলতে দ্বিধা করি, আমরা বলি না। কারণ আমাদের মধ্যে সে কিন্তু এমন একটা ইমপ্রেশন ফেলে যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলে এন্টেরোকোলাইটিস মানে একটা সিভিয়ার এন্টেরোকোলাইটিস। এবং টু মেক দ্য ম্যাটার মাচ মোর কমপ্লিকেটেড, আসলে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলে ডায়রিয়া কখনো কখনো ক্রনিকও হতে পারে, এবং কখনো কখনো রিলাপসিং হতে পারে। যে একজন রোগী
মোটামুটি বললেন যে গত 9 মাস ধরে তার প্রতি মাসে মাসে একবার 4-5 দিনের জন্য ডায়রিয়া হচ্ছে, এবং আমরা দেখলাম সেই 9 মাস আগে তিনি কোনো একটা অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন, এমনটাও কিন্তু সম্ভব। কাজেই এটা অনেক সময় ভুল করে ইরিটেবল বাউল সিনড্রোম বলেও মনে করা হয়, কিন্তু সেই ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলেও কিন্তু ওয়ান অফ দ্য কজেস, মাইক্রোবায়াল কজেস অফ আইজিএ ভাস্কুলাইটিস অর হেনক্সোনলেন পারপুরা। তার মানে আমাদের কোনো একজন হেনক্সোনলেন পারপুরা রোগী যদি ডায়রিয়া থাকে, আমাদের ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলের টেস্টটা কিন্তু করার চিন্তা মাথায় আসা উচিত। ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস, এটার বৈশিষ্ট্য হচ্ছে পারপুরা আলসার্স, রেনল্ডস ফেনোমেনন, নিউরোপ্যাথি, আর্থ্রাইটিস, হেপাটোস্প্লেনোমেগালি। আমরা সচরাচর ভাস্কুলাইটিসের রোগীদের হেপাটোস্প্লেনোমেগালি পাই না, যদি পাই তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে। তারপরে এতে পরীক্ষা করলে আমরা পাবো মিক্সড ক্রায়োগ্লোবুলিনস, এবং এর জন্য ইনক্রিমিনেটেড অর্গানিজম হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, সবচেয়ে কমন হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। এছাড়াও হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি, যেটা স্যার একটু আগে বললেন যে একসাথে ইনফেকশনগুলো হয়, কাজে একটা থাকলে বাকিগুলো করার দরকার আছে কখনো কখনো। এছাড়াও অটোইমিউন কন্ডিশনস, লিম্ফোপ্রলিফেটিভ কন্ডিশন, এগুলোতেও ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস হতে পারে। এটার কমনেস্ট হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, কাজে আমি এটা খুব বেশি আর বলবো না। কিউটেনিয়াস লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস, এটাতে পালপেবল পারপুরা, এবং এখানে লিটল সিস্টেমিক, এখানে সিস্টেমিক ম্যানিফেস্টেশন থাকে না। এই যে আইজিএ ভাস্কুলাইটিসে গাট, জয়েন্টস, কিডনিজ এফেক্টেড, ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিসেও কিন্তু নার্ভস এফেক্টেড। তা এমনি কিন্তু এইখানে কিউটেনিয়াস লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইট, এগুলোতেও কিন্তু আসলে বায়োপসি করলে আমরা লিউকোসাইটোপ্লাস্টিকই পাবো। লিউকোসাইটোপ্লাস্টিক মানে হচ্ছে ভেঙে যাওয়া, প্লাসিস মানে ভাঙা, আর লিউকোসাইট মানে তো হোয়াইট সেল, আমরা সবাই জানি। তা এগুলোর ভাস্কুলাইটিস ও লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস, মানে এগুলোতে আমরা বায়োপসি করলে কিন্তু লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিসে পাবো, আইজিএ ভাস্কুলাইটিসেও তাই, ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিসেও তাই। কিন্তু মানে যখন আমরা এগুলি যখন পেয়ে যাই, তখন আমরা নামে সেটাকে লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস বলি না। আমরা যখন লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস শব্দটা ব্যবহার করি, তখন আমরা মিন করি যেটাকে একসময় বলা হতো ইডিওপ্যাথিক কিউটেনিয়াস লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস। মানে ইডিওপ্যাথিক বলতে বোঝানো হতো যেটা আইজিএ ভাস্কুলাইটিস না, মানে হেনক্সোনলেরও না, এবং যেটা ক্রায়োগ্লোবুলিনিকও না, সেটাকেই বলা হতো ইডিওপ্যাথিক কিউটেনিয়াস লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস বা কিউটেনিয়াস লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস। তার মানে এখন আমরা বলতে পারি যে মিসনোমারলি leukocytoplastic has become synonymous with idiopathic cutaneous leukocytoplastic vasculitis। এতে সিস্টেমিক ফিচার্স থাকে না। এখন তাহলে আমি যাচ্ছি আমার মূল টপিক, মানে হেপাটাইটিস বি ভাইরাস এন্ড ভাস্কুলাইটিস। ভাইরাসটা কিন্তু খুব সুন্দর দেখতে, চেহারাটা খুব ভালো। আচ্ছা, এখন ভাস্কুলাইটিস কজড বাই হেপাটাইটিস বি ভাইরাস, মানে হেপাটাইটিস বি কি কি ভাস্কুলাইটিস করতে পারে, এটা বলতে যে আমি প্রথমেই বলবো যে দেখা যায় এই যে স্যার যেটা বললেন যে 10টা জেনোটাইপ আছে, আমরা সচরাচর বলে থাকি এ থেকে জে, তার মধ্যে ডি জেনোটাইপটাই দেখা যায় যে মোস্ট কমনলি রেসপন্সিবল ফর দিস ভাস্কুলাইটিস। এবং যেই ভাস্কুলাইটিস গুলো করে হেপাটাইটিস বি, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্যান, মানে পলি আর্টারাইটিস নোডোসা। তারপরে ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস, ইউজুয়ালি টাইপ 3। হেপাটাইটিস দিয়ে হয় ইউজুয়ালি টাইপ 2, আর এটাতে হয় ইউজুয়ালি টাইপ 3। লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস, আইজিএ ভাস্কুলাইটিস এবং আনঅ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। তার মানে আমরা বুঝতেই পারছি যে মানে হেপাটাইটিস বি দিয়ে কিন্তু অনেক টাইপের ভাস্কুলাইটিস হতে পারে, শুধুমাত্র প্যান কিন্তু না। এটা আমাদের একটু জানা থাকার দরকার আছে। এখন আমি বলবো যে প্যাথোজেনেসিসটা কি। বলা হয় এটা কমপ্লেক্স এবং মাল্টিফ্যাক্টোরিয়াল। এখানে দেখা গেছে যে অটো ইমিউনিটিরও কিছু এভিডেন্স থাকে, যেমন লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিসের মতোই এখানে ব্লাড ভেসেলগুলোতে যদি বায়োপসি করা হয়, তাহলে ইমিউন কমপ্লেক্স ডিপোজিট পাওয়া যাবে, এবং ইন এক্সেস অফ ভাইরাল অ্যান্টিজেন, মানে আমরা এটা জানি যে টাইপ 3 রিয়াকশন, যেটাকে আমরা বলি ইমিউন কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম করে যে অ্যালার্জিক রিয়াকশনটা হয়, এটা আমাদের কাছে টাইপ 3 রিয়াকশন হিসেবে বিখ্যাত। এবং এই টাইপ 3-র জন্য এক্সেস অ্যান্টিজেন দরকার, এবং এই এক্সেস অ্যান্টিজেন থাকার কারণে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়। এবং আমরা যদি এই বিভি পেনে যদি ভেসেল ওয়ালের যদি বায়োপসি করি,
সেখানে ইমিউন কমপ্লেক্স পাওয়া যাবে, এবং এটা আমাদের ইঙ্গিত দিচ্ছে যে অটো ইমিউনিটি ইজ এ ফ্যাক্টর, কোনো সন্দেহ নাই। আবার এটাও দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ভাইরাল রিপ্লিকেশন একটা ফ্যাক্টর। যেমন তার প্রধান কারণ উদাহরণ হচ্ছে, দেখা গেছে যাদের HBeAg টাইটারটা বেশি, তাদের মধ্যে HBV প্যানটাও বেশি। কাজে এখানে আমাদের আমি বলবো যে এখানে আমাদের বুঝতে হচ্ছে যে তার মানে ভাইরাল রিপ্লিকেশন, HBeAg যেহেতু একটা রিপ্লিকেশনের মার্কার, কাজেই ভাইরাল রিপ্লিকেশনটার সাথে প্যান ডেভেলপমেন্টের একটা সম্পর্ক আছে বলে মনে করা হয়। এবং তারপরে তার চেয়ে আরো এক কাঠি সরেস হয়, দেখা যায় যে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিয়ে প্যানটাও ভালো হয়ে যায়। এবং এটা আমাদের আমরা অনেকেই জানি, আমাদের যা মানে আমি বলবো স্যারের কাছেও এটা জানা আছে, বা আমাদের জেনারেশন বা আমাদের ইমিডিয়েট পরের জেনারেশন অনেকেই জানেন যে একটা জমানায় কিন্তু পলিআর্টারাইটিস নেড্রোসাকে দুটা ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে HBV অ্যাসোসিয়েটেড প্যান, আর একটা ইডিওপ্যাথিক প্যান। মানে তখন জানা ছিল না যে সেই ইডিওপ্যাথিকের আবার অনেকগুলো কারণ বের হয়ে যাবে। এখন আর সেই ক্লাসিফিকেশনটা নাই। তবে একটা জিনিস ঠিক যে এখন আমরা জানি যে অ্যাটলিস্ট 10% অফ দ্য in 10% of cases of polyarteritis nodosa the responsible factor হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এবং এটাও ঠিক যে পেরি মেডিটেরানিয়ান জোন এবং ফার ইস্ট মানে তাইওয়ান এইসব জায়গায় কিন্তু প্যানের কারণে এখনো প্রায় 30% অফ প্যানে দেখা যায় যে হেপাটাইটিস বি ভাইরাসটা ইনভলভ। এবং এটা আসলে 2005 সালে পাবলিশ একটা আর্টিকেল। আমি একটা আর্টিকেল দেখাচ্ছি, কারণ এখানে পেশেন্টের সংখ্যা ছিল অনেক বেশি, 115, যেখানে অথারা এরকম আরো কিছু পাবলিকেশন আছে, মোর রিসেন্টও আছে, কিন্তু এটাতে ওগুলোতে সংখ্যা কম, যেখানে অথাররা HBV প্যান ভার্সাস নন HBV প্যানের ক্লিনিক্যাল ফিচার্সে কোনো তফাৎ আছে কিনা সেটা দেখার চেষ্টা করছেন। এবং এই জিনিসগুলো পাওয়া গেছে যে HBV প্যানে দ্য অনসেট ইজ ইউজুয়ালি অ্যাব্রাপ্ট। এখানে অনসেটটা অ্যাব্রাপ্ট হয়, যেখানে ইডিওপ্যাথিক প্যান বা নন HBV প্যানে অনসেটটা ইনসিডিয়াস হতে পারে। usually occurs in patients younger than 40, যেটা আমি একটু আগে বললাম যে আসলে আমাদের প্যানের ইউজুয়াল এজ হচ্ছে 40 থেকে 70 ইয়ার্স, মানে 40-র নিচে কিন্তু আদারওয়াইজ প্যান ইজ রেয়ার। কাজেই প্যান কারো যদি আমরা 40-এর নিচে যদি পলিআর্টারাইটিস পাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে দিস মে বি HBV প্যান। তারপর হেপাটাইটিস ইজ আইদার সাইলেন্ট অর মাইল্ড ডিউরিং দ্য অনসেট। কনস্টিটিউশনাল ফিচার্স লাইক ফিভার, চিলস, নাইট সোয়েটস, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, মায়ালজিয়া, এগুলো হচ্ছে এই ফিচারগুলো মোর কমন ইন HBV প্যান কম্পেয়ার টু নন HBV প্যান। হাইপার টেনশন, অর্কাইটিস, জিআই ফিচার্স, তারপরে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং রেনাল ভাস্কুলাইটিস, দিজ আর অলসো মোর কমন ইন HBV প্যান। নেক্রোটিক পালপেবল পারপুরা, লিভেডো রেটিকুলারিস এবং সাবকিউটেনিয়াস নোডিউলস, দিজ আর অলসো মোর কমন ইন HBV প্যান। এবং তার থেকে আমাদের করোলারি আমরা কি ডিরাইভ করব? আমরা ড্রাইভ করব মানে কেন আমাদের এই নলেজটা থাকতে হবে? আমরা ড্রাইভ করব সচরাচর একজন প্যানের রোগীর ক্ষেত্রে আমরা মানে হেপাটাইটিস বি আছে কিনা স্ক্রিন করার জন্য আমরা HBsAg-টা করি, আমরা কিন্তু আর কিছু করি না। এবং HBsAg নেগেটিভ হলে আমরা ধরে নিই যে দিস ইজ নন HBV প্যান, এবং উই গো ফর ইনভেস্টিগেটিং ফর আদার কজেস, যদিও সেই রাস্তাটা কিন্তু ব্যয়বহুল। HBsAg-টা প্রথম চোটেই দেখে দেওয়া যায়। কিন্তু যদি কারো যদি এই ফিচারগুলো থাকে, যেমন লেস দেন 40 ইয়ার্স অফ এজ, তখন আমাদের চিন্তা করতে হবে যে ডাল মে কুচ কালা হ্যায়। এবং HBsAg কেন নেগেটিভ? তার মানে কি আমি অ্যান্টি HBC অ্যান্টিবডিটা করব টোটাল, মানে অ্যান্টি কোর অ্যান্টিবডি? কখনো কখনো তো আমরা জানি যে স্যারও একটু আগে দেখালেন HBe নেগেটিভ ক্রনিক ইনফেকশনও হতে পারে, মানে নট ক্রনিক হেপাটাইটিস বাট ক্রনিক ইনফেকশন হতে পারে। কাজেই আমার তখন চিন্তা করতে হবে যে আমরা কি তখন অ্যান্টি HBC টোটাল অ্যান্টি HBCটা করে দেখবো কিনা, আমরা কি HBV ডিএনএটা করে দেখবো কিনা, এই জিনিসগুলো তখন আমাদের চিন্তা করতে হবে। আমি এখানে দেখাচ্ছি একটা প্লেন এক্সরে অ্যাবডোমেন। এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের এগুলো এখানে মোটামুটি থাম প্রিন্ট অ্যাপিয়ারেন্স, যেটা আমাদের এই ইন্টেস্টাইনাল ওয়ালের যে ভাস্কুলাইটিস তাতে এটা হয়ে থাকে। মানে এখানকার স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে ভালভুলি কনভিভেন্টিস এবং লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে হস্ট্রেশন,
এগুলো মোটা মোটা হয়ে যায়, ইডেমাটাসে মোটা হয়ে যায়। কাজে এই যে মানে লুমেনটাকে ভালো করে দেখাচ্ছে এয়ার কলাম, এটা একটা মানে আমি বলবো যে ন্যাচারাল এয়ার কন্ট্রাস্ট হয়ে গেছে, তার মধ্যে এই ইডেমাটাস মানে হস্টেশন গুলোকে আমরা পাচ্ছি। এটাকে বলা হয় থাম্বপ্রিন্ট, এবং এটা আসলে এই ধরনের এই প্যাথোলজিতে পাওয়া যেতে পারে। আমি এখানে আবার একটু ইয়ের, এটা হচ্ছে আসলে একটা ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি, আর্টেরিওগ্রাফি। আমি এটা আবার দেখাচ্ছি, আমি বারবার দেখাবো এই কারণেই যে আসলেই আমাদের মানে লার্জ ভেসেল এবং মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিসের জন্য আর্টেরিওগ্রাফি ইজ ইম্পর্টেন্ট। যদিও স্মল ভেসেল ভাস্কুলাইটিসের জন্য আর্টেরিওগ্রাফি কোনো কাজ করবে না, কারণ সেই আর্টারিগুলো ছোট এবং তার মধ্যে কন্ট্রাস্ট গেলেও আউটলাইন করবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে আবার সেই সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, এবং এখানে আমরা দেখছি যে মেইন ট্রাঙ্ক অফ দ্য সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি কিন্তু মোটা, এটা কিন্তু মোটেই চিকন হয়নি, আগেরটাতে এটা ছিল চিকন। অথচ তার জায়গায় এই যে আমরা এখানে দেখছি তার ব্রাঞ্চ, এগুলো হচ্ছে জেজুনাল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো কিন্তু ন্যারো হয়ে গেছে, যে এখানে এসে ন্যারো, আবার এখানে এসে ন্যারো, মানে এখানে স্টেনোসিস। আবার দেখা যাচ্ছে যে এখানে একটু মোটা হয়ে গেছে, এখানে মোটা হয়ে গেছে, এখানেও মোটা, মানে এগুলি অ্যানিউরিজম। এই যে বললাম অ্যানিউরিজমাল ডাইলেটেশন হয়, এখানে আমরা অ্যানিউরিজম পাচ্ছি। এখানে একটা অ্যানিউরিজম রাপচার করে গেছে, যার জন্য ওই আমাদের এটা আরো বেশি বড় হয়ে গেছে, এবং ইন্টেস্টাইনের মধ্যে যে ব্লাডটা এক্সট্রাভেসিট করছে এটা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা সুপিরিয়র মেসেন্টারিক আর্টেরিওগ্রাফি। তার মানে আমি বলবো যে যদি সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির মেজর ট্রাঙ্ক যদি এফেক্টেড হয় তাহলে টাকা ইস্যু, আর যদি মাইনর ব্রাঞ্চেস যদি এফেক্টেড হয়, জেজুনাল, আইলিয়াল অথবা মানে অ্যাসেন্ডিং কলিক, তাহলে আমরা চিন্তা করব দিস ইজ পলিআর্টারাইটিস নোডোসা। এবং এটাও একটা পলিআর্টারাইটিস নোডোসার অ্যাবডোমিনাল সিটি, একটা ইন্টেস্টাইনাল লুপ। এখানে দেখা যাচ্ছে ওয়ালটা অনেক থিক হয়ে গেছে, নর্মালি কিন্তু এত মোটা ওয়াল পাওয়া যাবে না। এটাকে কখনো কখনো এই যে চারিদিকে হচ্ছে থিকেন ওয়াল, তারপরে লুমেন, এবং লুমেনের সেন্ট্রালি একটু কাইম, এটা নিয়ে হয় একটা ওই যে মেক্সিকান হ্যাট টাইপ অ্যাপিয়ারেন্স, এটা টার্গেট সাইন, অথবা কখনো কখনো এটাকে হ্যালো সাইন বলেও বলা হয়। তাইলে এখন আমি যাব ট্রিটমেন্ট অফ এইচবিভি প্যান। এখানে আমরা এইচবিভি প্যানকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইল্ড এইচবিভি প্যান, আর একটা হচ্ছে মডারেট টু সিভিয়ার এইচবিভি প্যান। যখন মাইল্ড বলা হবে উইদাউট অর্গান ইনভলভমেন্ট, আর আমরা সিভিয়ার বলবো যখন অর্গান ইনভলভমেন্ট থাকবে, এবং অর্গান বলতে আমরা কিডনি ইনভলভ থাকবে, বা হার্ট ইনভলভ, ব্রেইন ইনভলভ, তখন আমরা বলবো লাং। কিন্তু লাং, ক্লিনিক্যাল লাং ইনভলভমেন্ট প্যানে এক্সিডিংলি রেয়ার, বরং বলা হয় যে চেস্ট এক্সরে করতে হবে। যদি চেস্ট এক্সরে নর্মাল পাওয়া যায় তাহলে আমরা ধরে নেব এটা প্যান হওয়ার সম্ভাবনাই বেশি, অন্য ভাস্কুলাইটিস হওয়ার সম্ভাবনা কম, সেই কারণে। তা এবং আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমি বললাম অর্গান ইনভলভমেন্ট, তার মধ্যে কিন্তু জিআই ট্র্যাক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল অর্গানস। ভাইটাল এই সেন্সে যে ভাস্কুলাইটিসে যে থাবাটা পড়ে, জিআই ট্র্যাক্টের উপর থাবাটা কিন্তু মাচ মোর ফ্যাটাল দেন দ্য থাবাজ অন আদার অর্গানস। এবং এই কারণে যখন মেজেন্টারিক ভাস্কুলাইটিস হয়, আমরা এখন কিন্তু অন্যান্য ভাস্কুলাইটিসে মিথাইল প্রেডনিসোলোন দিয়ে থাকি 500 থেকে 750 মিলিগ্রাম আইভি ডেইলি ফর 3 days। কিন্তু যদি আমরা গাটের ভাস্কুলাইটিস যদি মনে করি মেসেন্টারিক ভাস্কুলাইটিস, তাহলে বলা হয় 1000 to 150 বা 1500 মিলিগ্রাম আইভি মিথাইল প্রেডনিসোলোন ডেইলি ফর 3 to 5 days। এবং এরপরে যে কন্টিনিউয়াস যে একটা ওরাল প্রেডনিসোলোন, যখন আমাদের অন্যান্য টাইপের ভাস্কুলাইটিস তাতে আমরা দিয়ে থাকি 0.6 to 1 মিলিগ্রাম পার কেজি, অথচ জিআই ভাস্কুলাইটিস আমরা বলবো এটা 1 to 1.5 মিলিগ্রাম পার কেজি পার ডে। তার মানে বোঝাই যাচ্ছে। তাছাড়া এর চেয়ে কম ডোজে একসময় আমি আমার জীবনে দিয়েছি, কারণ তখনও সেই অভিজ্ঞতা ছিল না। মানে এর চেয়ে কম, মানে বেশি ডোজ প্রেডনিসোলোন দিতে ভয় পেতাম, এবং দেখতাম যে দেখেছিলাম সেই মানুষ, সেই রোগীটা কিন্তু আমাদের হাতে মারাই গেছে। কাজে এখন আমরা ওই হাই ডোজেই দিই। এখন যাই হোক, আমি এখনকার আমার এই স্লাইডটা হচ্ছে ডেডিকেটেড টু মাইল্ড প্যান, নট মডারেট টু সিভিয়ার। মাইল্ড প্যানের জন্য দেখা গেছে যে অনেকের জন্যই অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট ইজ এনাফ। এন্টাকাভির 0.5 মিলিগ্রাম পার ডে, অর টেনোফোভির ডাইসোপ্রক্সিল ফুমারেট 300 মিলিগ্রাম পার ডে। এগুলো অবশ্য আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের কোলাবোরেশনেই দিয়ে থাকি, নিজের থেকেই ড্রাগগুলো ব্যবহারের সাহস আমরা অর্জন করিও না, বা করার আসলে ইচ্ছাও নাই।
তা এগুলি দিয়েই একটা বিরাট রোগীদের একটা বড় অংশ সম্পূর্ণ ভালো হয়ে যান, তাদের কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের দরকার হয় না। কিন্তু যখন দেখা যায় যে ফিচার্স অফ ভাস্কুলাইটিস আর পারসিস্টিং ডিসপাইট ভাইরোলজিক্যাল রেমিশন, মানে ভাইরোলজিক্যাল রেমিশন হয়ে গেছে কিন্তু মানে ভাস্কুলাইটিসের ফিচার পারসিস্ট করে যাচ্ছে, তখন গ্লুকোকর্টিকয়েড অ্যাড করা হয়। আমরা সবাই জানি যে গ্লুকোকর্টিকয়েড কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের রিপ্লিকেশনকে স্টিমুলেট করে। সেই কারণে এইচবিভি প্যানে স্টেরয়েড ব্যবহারের ব্যাপারে কিন্তু মানে বিদ্যুৎ সমাজের খানিকটা দ্বিধা আছে। এই জন্য ভাস্কুলাইটিস যাদের পারসিস্ট না করা পর্যন্ত মাইল্ড ভাস্কুলাইটিসে অ্যান্টিভাইরাল দিয়েই চেষ্টা করা হয়। এবার আমি বলবো একটু এইচবিভি অ্যাসোসিয়েটেড মডারেট টু সিভিয়ার প্যান, এটাকে আমরা কিভাবে ট্রিট করব। এখানে আমরা দিয়ে থাকি প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি পার ডে উইথ অর উইদাউট প্রিসিডিং আইভি মিথাইল প্রেডনিসোলন। কখনো কখনো আমাদের প্রিসিডিং আইভি মিথাইল প্রেডনিসোলনও দিতে হতে পারে। এবং এটা আমি বললাম যে যদি এটা আমাদের দরকার হয় বেশি, যদি মেসেন্টারিক ভাস্কুলাইটিস যদি হয় তাহলে কিন্তু আমাদের এটার প্রয়োজন বেশি হয় ফর 1 উইক। এই যে এখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি পার ডে মাত্র 1 সপ্তাহ দেবো, যেখানে আমরা অন্যান্য ভাস্কুলাইটিসে এই ডোজ দিয়ে থাকি 2 to 4 উইকস, কিন্তু এখানে অনলি 1 উইক। ওই যে হেপাটাইটিস বি ভাইরাসের রিপ্লিকেশন যাতে আবার শুরু না হয় সেই চেষ্টা আমাদের থাকে। এবং আমরা জানি যে রিপ্লিকেশনের সাথে আবার প্যানের প্যাথোজেনেসিসের একটু সম্পর্ক আছে। স্টেরয়েডস আর দেন টেপার্ড র্যাপিডলি অ্যান্ড উইথড্রল at the end of week 2, মানে 2 সপ্তাহের মাথায় আমরা স্টেরয়েড সম্পূর্ণ বন্ধ করে দেব। অ্যান্টিভাইরাল এজেন্টস আর বিগান আফটার স্টেরয়েড উইথড্রল অলদো ক্যান বি স্টার্টেড ফ্রম দ্য অনসেট। মানে আমরা এখানে আসলে খুব বেশি যে পাইছি তা না, আমি আমার জীবনে এইচবিভি প্যানের রোগী পাইছি শুধু 2 জনেরই, এবং 2 জনকে আমরা আসলে স্টেরয়েড শুরু করার আগেই অ্যান্টিভাইরাল শুরু করে দিছি, কারণ আমাদের ওই ডায়াগনোসিস কনফার্ম হওয়ার জন্য একটু দেরি হচ্ছিল। এবং আমরা ভাবলাম মানে এই প্যানটা কনফার্ম হওয়ার জন্য ভাবলাম যে ওই প্যান কনফার্মেশনের যেই ডিলে, ওই ডিলেটাতে আমরা অ্যান্টিভাইরাল দিয়ে কাজে লাগাই। এবং আমার কিন্তু সেই 2 জনের একজনের ছিল ক্যাটাস্ট্রফিক প্যান। আচ্ছা, তারপরে প্লাজমা এক্সচেঞ্জেস আর সামটাইমস ইউজড অ্যাজ অ্যাডজাংটিভ থেরাপি উইথ অ্যান্টিভাইরাল। তাতে আরো ভালো ফলাফল পাওয়া যায় এবং তাতে অনেক সময় দেখা যায় যে স্টেরয়েডের নিডটাও কমে আসে প্লাজমা এক্সচেঞ্জ যদি আমরা দিয়ে থাকি। এবং সেই প্লাজমা এক্সচেঞ্জের ডোজটা কেমন হবে, পারফর্ম 3 টাইমস পার উইক ফর 3 উইকস, মানে সপ্তাহে 3 বার করে 3 সপ্তাহ, তারপরে সপ্তাহে 2 বার করে 2 সপ্তাহ, মানে ফর্মুলাটা কিন্তু সোজা, এবং সপ্তাহে 1 বার 1 সপ্তাহ, মানে 6 সপ্তাহে আমাদের প্লাজমা ফেরিসিস শেষ। তাহলে স্টপড once seroconversion from HBeAg to anti-HBe occurs or after clinical recovery. তাইলে এখন ক্লিনিক্যাল রিকভারি ইজ মেইনটেইন ফর 2 to 3 মান্থস। আচ্ছা, এটা ওয়ান্স উইকলি কন্টিনিউ করতে হবে, সরি এখানে আমি একটু ভুল করছি, এটা 6 সপ্তাহ না একটু বেশি। তার মানে একটা সেরো কনভার্সন হলেও আমরা ওই প্লাজমা ফেরিসিস বন্ধ করে দিই। আর সেরো কনভার্সন না হয়েও যদি ক্লিনিক্যাল রিকভারি হয় তাহলে ক্লিনিক্যাল রিকভারিটা 2 থেকে 3 মাস মেইনটেইন হওয়া পর্যন্ত ওয়ান্স উইকলি চালানো হয়। অ্যান্টিভাইরাল থেরাপি and monitoring of HBV DNA levels are continued for at least 6 months after cessation of immunosuppressive therapy. Immunosuppressive therapy বন্ধ করার পর, যাতে আমরা যে স্টেরয়েডটা দিলাম, এই ইমিউনোসাপ্রেসিভ থেরাপি বন্ধ করার পরও 6 মাস আমাদের এইচবিভি ডিএনএটাকে মনিটর করতে হবে। তা মনিটর করার পরে এই স্যার যেটা বললেন, যদি সিরোসিস থাকে বা ক্রনিক হেপাটাইটিস থাকে তাদের তো অনেককে আমাদের লাইফ লং দিতে হবে। কিন্তু এখানে এই থার্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য যাদের কোনো সিরোসিস নাই, তাদের ক্ষেত্রে 6 মাস পর্যন্ত ফলো আপ করে আমাদের এই ট্রিটমেন্টটা আমাদের কমপ্লিট ভাস্কুলাইটিসের ট্রিটমেন্ট কমপ্লিট করতে হবে। আর যারা ক্রিটিক্যালি ইল নট রেসপন্ডিং টু স্টেরয়েড প্লাস অ্যান্টিভাইরাল, তাদের জন্য প্রং স্টেরয়েড এবং সাইক্লোফসফাইডও দেওয়ার দরকার হতে পারে অ্যাজ অ্যান্টিভাইরাল থেরাপি। আমি এখানে একটু দেখাচ্ছি, এটা আসলে ওই অস্ট্রেলিয়াতে স্যার তো একটু আগে আসলে স্যার যেটা বললেন 4 বিলিয়ন ইয়ার্স, এটা আসলে আমারও জানা ছিল না, কিন্তু আমি এতদূর জানি যে হেপাটাইটিস বি ভাইরাসের মানে প্যালিওন্টোজেনেটিক একটা মানে আর্লিয়েস্ট রেকর্ড পাওয়া যায় 51,000 বছর আগের। এটা অস্ট্রেলিয়ার একটা আইল্যান্ডে, যেই আইল্যান্ডে 51,000 বছর আগে
ইন্দোনেশিয়ার কোনো একটা আইল্যান্ড থেকে, সম্ভবত সুমাত্রা থেকে একটা গ্রুপ গ্রুপ অফ পিপল সেখানে মাইগ্রেট করছিল। তাদের কিছু এখনো আছে, তারা তাদের মধ্যে প্রথম পাওয়া যায় এই হেপাটাইটিস বি ভাইরাসের ট্রেসটা পাওয়া যায় ওই কমিউনিটিতে, তাদের জিনের মধ্যে ইন্টিগ্রেটেড, এবং সেখানকার ফসিল অ্যানালাইসিস করেও এই মানে হেপাটাইটিস C4, এখানে কিন্তু মনে হয় এটা স্যার আরো আমার চেয়ে ভালো বলতে পারবেন, দেখা গেছে যে C4 এর জেনোমটা বোধহয় সবচেয়ে বেশি স্টেবল জেনোম, এবং এটা টিকে আছে এখনো, এবং তার আর্লিয়েস্ট আইডেন্টিফাইড এটা হচ্ছে before 51,000 years from stones from before 51,000 years in an island, TY Island of Australia. তা এটা এটা অবশ্য শিল্পীর আঁকা ছবি, সেই ট্রাইবের তখনকার যেই মানে দিন যাপন তার একটা ছবি শিল্পীর চোখে। এই রিসার্চটা যিনি করেন তার নাম হচ্ছে ইউএন, একজন বিখ্যাত রিসার্চার তিনি। আর এটা হচ্ছে মঙ্গল, এই যে চেঙ্গিস খান, এটা হচ্ছে তারও প্রায় 50,000 পরের কথা আর কি। আমি তো এটা বললাম আগেরটা 51,000 বছর আগের, আর এটা হচ্ছে 1,000 বছর আগের ঘটনা। চেঙ্গিস খান, তারপরে এই যে আরো যারা আছে, খান কুবলাই খান, এদের সময় দেখা গেছে যে এন্টায়ার মোগল এম্পায়ার জুড়ে হেপাটাইটিস বি ভাইরাস ছিল হাইলি প্যান্ডেমিক। মানে তারা তো যেখানে যেত দেশগুলোকে ধ্বংস করত, ওখানকার নারীদেরকে সম্রাট বিয়েটিও করতেন, এবং ওখানে যত জায়গায় এই যে মঙ্গল সাম্রাজ্যের বিস্তার পাওয়া গেছে তত জায়গায় কিন্তু মানে তখনকার সময় হেপাটাইটিস বি উপস্থিতিরও মানে প্রমাণ মানে গবেষণায় পাওয়া গেছে। তা আমি এই জন্যই বলবো যে হেপাটাইটিস বি তো একটা ঘাতক রোগ, এবং নট অনলি থ্রো হেপাটাইটিস বাট থ্রো ভাস্কুলাইটিস, থ্রো রেনাল ডিসঅর্ডার, সেটা স্যার দেখেছেন একটু আগে, এবং থ্রো আরো আদার, দেয়ার আর মেনি আদার এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন, সব কিছু দিয়েই। এই কারণে মানে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেতে একটা স্লোগান ছিল ফাইন্ডিং দ্য মিসিং মিলিয়ন্স, এবং আমাদের যদি করা সম্ভব হয় তাহলেই সত্যিকার অর্থে এই বি হেপাটাইটিসকে পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হবে। তা থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংক ইউ অল। এটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।